জি ম্যাম, বলেন। আকাশ কোথায়? 4 নম্বর ফ্লোরে থাকে? জি ম্যাম, ফ্লোর নাম্বার বলতে হবে না, ওনাকে আমি ভালোভাবেই চিনি। আর এই বিল্ডিং এ একটাই আকাশ আছে। ওকে। আকাশ কি কোথাও গিয়েছে? বাসা লক করা আছে? আকাশ স্যার কয়েক মিনিট আগেই বের হলেন, সম্ভবত পাশের চায়ের দোকানে গিয়েছে। কোন সাইডে চায়ের দোকানে? আপনি এদিকে যান, তাহলে পেয়ে যাবেন। ওখানে একটাই চায়ের দোকান আছে। ধন্যবাদ, এই নেন আপনার বকশিস। মীরা ম্যাম সিকিউরিটি গার্ডকে একটা 500 টাকার নোট বের করে দিল। সিকিউরিটি গার্ড তো মহা খুশি। কি চালাক মেয়ে, টাকা দিয়ে তার দলে টেনে নিল। এরপর থেকে যা যা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে দ্বিধা ছাড়াই গড়গড় করে বলে দিবে। ধন্যবাদ ম্যাম। আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে নেক্সট টাইম থেকে এর থেকেও বেশি দেব। বেশি কিছু না, ওর উপর নজর রাখবেন। ওর ফ্ল্যাটে কোনো মেয়ে আনাগোনা হলে আমাকে জানাবেন। এগুলো আমি খুব পারবো, আমার চোখের সামনে দিয়ে যাবে আসবে, এগুলো আমি খুব পারবো। ওকে, গাড়ি এখানেই থাক, আমি দোকানে যাব এবং আসবো। মনের সুখে চায় চুমুক দিচ্ছি, কেউ পাশে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখি মীরা ম্যাম। জি বলুন। বিকেলে কোথাও যাওয়ার কথা ছিল? এখানে কোনো কথা বলতে চাই না, তাই বললাম আপনি এগোন, আমি চাটা শেষ করেই আসছি। মীরা ম্যামও বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না, পিছনে ঘুরে হাঁটতে শুরু করলো। আর আমি চা শেষ করে বিল দিয়ে এসে দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললাম, জি এবার বলুন। বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল না? চলো হাঁটতে বের হই। আমি কোথাও যেতে পারবো না, শুধু শুধু সুস্থ শরীরকে অসুস্থ করার ইচ্ছে নেই। আপনার ঘুরতে ইচ্ছে, একা একা ঘুরেন। ভালো থাকার সরি ভালো কথার দাম নেই, ভালোভাবে বলছি, তাই তো শুনছো না? আমি কি অন্য পন্থা অবলম্বন করব? আপনার যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি যাব না। কাজ কাম নেই, এখন ঘুরতে বের হবে সে আমি পারবো না। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর সম্মানের ভয় আমাকে দেখাবেন না। আমার থেকে আপনার বেশি রেপুটেশন আছে, আমার থেকে আপনার বেশি সম্মান আছে। আমাকে কতজন চিনে। পিছনে ঘুরে বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করলাম। একটু চুপ থেকে পিছনে পিছনে মীরা ম্যাম এলো। ভিতরে এসে মীরা ম্যাম তার গাড়ির কাছে গেল, তারপর কিছু না বলেই চলে গেল। কুত্তা, সুযোগ পেলে তোমার কি করব নিজেও জানি না। এমন মার মারবো সারা জীবন মনে থাকবে। ওর কাছে আমার ফিলিংসের 1 পয়সাও দাম নেই, নিজেকেই সস্তা বানিয়ে দিচ্ছি। ঠিকই তো বলে, আমার পিছনে ছেলেরা ঘুরবে, আমি কেন কোনো ছেলের পিছনে ঘুরবো? কুত্তা, আগামীকাল অফিসে পাবো, তখন দেখাবো মজা। আবারও বাইরে আসতে যাব, তখন সিকিউরিটি গার্ড বলল, ভাইজান, ওটা ভাবি নাকি? আরে না না, ফ্রেন্ড। বুঝি, ফ্রেন্ড না অন্য কিছু আমরা বুঝি ভাইজান। খুব ভালো করেছেন। আর যাকে তাকে বিল্ডিংয়ে প্রবেশ করতে দেন কেন? মালিককে কি বলতে হবে নাকি? না না, আর এমন হবে না। আর অল্পতে এত রেগে যাচ্ছেন কেন ভাইজান? কিছু না বলে আশেপাশে ঘুরে নামাজ আদায় করে বাসাই। পরের দিন সকালে যথাসময় অফিসে কেবিনের সামনে এসে পারমিশন নিয়ে ভিতরে ঢুকে টাসকি খেয়ে গেলাম। এবার পাশেই টেবিল রেখেছে। এই মেয়েকে কি আর বলবো, কিছু বলতেও পারছি না, কারণ এটা তার অফিস। ওনার দিকে তাকালাম, চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে চেয়ারে বসলাম। এখানে টেবিল রেখেছেন ঠিক আছে, কিন্তু কোনো প্রকার বিরক্তি করবেন না। আরে আরে, আমি বিরক্ত করব না তো কোন হারামজাদি বিরক্ত করবে? যে তোমাকে বিরক্ত করবে তাকে আমি জ্যান্ত কবর দিব। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? যাই হোক, এত না বকি, কাজ করি। তোমার পছন্দের চিকেন রোস্ট আর পোলাও বানিয়ে নিয়ে এসেছি। ওনার কথা শুনে এখন জিভে জল চলে এসেছে। কোনো রকম নিজেকে সামলে বললাম, আপনাকে কে বলেছে এগুলো আমার পছন্দ? ঠিক আছে, খেতে হবে না, আমি একাই খেয়ে নেব। তোমার যখন পছন্দ না তখন আর কি বলবো? অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু তার সাথে বেশি প্রিয় হতে চাইছি না, তাই আর কিছুই বললাম না। দুপুরে নামাজ পড়ে দেরি করে কেবিনে এলাম। সারাক্ষণ এটা ওটা বলে বিরক্ত করেছে। কি বলবো, ইচ্ছে করছে মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দিই। কেবিনে আসতেই দেখি চেয়ারে চুপচাপ বসে আছে, সামনে খাবার সাজানো। এতক্ষণ কি করছিলে? কি আর করব, ক্যাফেটেরিয়া থেকে লাঞ্চ করে এলাম। আপনি এমনভাবে বসে আছেন কেন? নাটক। নামাজ পড়ে আস্তে আস্তেই মিথ্যে বলা হয়ে গেল। চুপচাপ খেয়ে নাও।
এটা কি ভাতের হোটেল? না মানে আমার তেমনই মনে হচ্ছে আর কি। তোমার কাছে যদি ভাতের হোটেল মনে হয়ে থাকে তাহলে এটা ভাতের হোটেলই। আচ্ছা, চেয়ারে বসতে একটা প্লেট এনে দিয়ে গেল, আর একটা পানির বোতল দিয়ে গেল। চুপচাপ খেতে শুরু করি। খেতে খেতে লক্ষ্য করলাম খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো রিভিউ দিচ্ছি না, ভালো হয়েছে তবুও কিছু বলছি না। কেমন হয়েছে খাবার? যেমন মানুষের হাতে রান্না হয় তেমনই হয়েছে। কেমন আর হবে? চোখে রাগ, কিন্তু মুখে স্পষ্ট হাসি। 2 দিন এমনভাবেই গেল। কিছুক্ষণ আগে মীরাকে এক ব্যক্তি টাকা দিয়ে গেল, ওগুলো টেবিলের উপরেই আছে, আর সেও ওয়াশরুমে গেছে। টাকার লোভ কার হবে না? ফটাফট কয়েকটা সরিয়ে নিলাম। একটু পরে মীরা ম্যাম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে ব্যাগ আর চেক করেনি। আরে, ব্যাগটা চেক কর, দেখ। আমি চোর অপবাদ নিতেও রাজি, কিন্তু এসব প্রেম ভালোবাসা না, না। বিকেলের দিকে মীরা ম্যাম টাকার সুটকেস খুলল। যাক, এবার শুরু হবে নাটক। ব্যাগ খুলে দেখে কয়েকটা বান্ডিল উধাও। আমি শুধু চুপচাপ আর চোখে তা দেখছি। 5টা বান্ডিল মিসিং। আর 5 বান্ডিল টাকা গেল কোথায়? আমি তো যখন টাকা নিয়েছিলাম তখন তো ঠিকই ছিল, সুটকেস পরিপূর্ণ ছিল। একটু সিসিটিভি ফুটেজ দেখি তো। মীরা ম্যাম ফোন বের করে কি যেন দেখছে। ফোন দেখে আবার বিড়বিড় করে বলে, সুটকেস ফাঁকা হবার বিষয়টা বুঝতে পারছি। খেয়াল করলাম সুটকেস বন্ধ করে উঠে দাঁড়ালো, মুখে একটা শয়তানি হাসি। তারপর ধীরে ধীরে আমার কাছে এলো। আমার হার্টবিট বেড়ে গেছে। কিছু না বলে চেয়ার পিছনে সরিয়ে কোলে বসে গেছে। এমন দেখে ভয়ে আমার কপালে ঘাম জমা হতে শুরু করেছে। হে মাবুদ, এ আমি কোন বিপদ ডেকে নিয়ে এলাম? আরে মেরি চান, এই পুরো ব্যাংক তো তোমারই। ওই 5 লাখে কি হবে? তুমি বলে পুরো সুটকেস দিয়ে দিব। তুমি কি আমাকে বোকা ভেবেছো যে তোমার এমন ছেলে মানুষই ধরতে পারবো না? ছেলে মানুষই মানে? আপনি কি বলছেন? ঢং। তুমি ওই টাকা সরিয়েছো। তুমি চাও যেন আমি তোমাকে চোর অপবাদ দিই, তারপর রেখে গিয়ে তোমাকে অফিস থেকে বের করে দিই, অপমান করি, এটাই চাও তাই না? না মানে, আমি এই ভেবে টাকা নেইনি। সত্যি ওই ভেবেই আমি টাকা নিয়েছি। টাকা দেখে কার লোভ হবে না বলুন? ডাইনি আমার চোখের দিকে তাকিয়ে আছে। নাটক। তোমার চোখ বলে তুমি মিথ্যে বলছো। তুমি চাইলে কোটি টাকার অনিয়ম করে টাকা মেরে দিতে পারবে। কোথায় 1 টাকাও তো অনিয়ম করনি, আর 5 লাখ টাকা নিয়েছো লোভে পড়ে। তুমি ঢং করো, সত্যি আমি লোভে পড়ে নিয়েছি। তাই না? তো টাকাগুলো কোথায় শুনি? ডাইনি আমার গালে হাত বুলাচ্ছে। দেখেন ম্যাম, এসব কিন্তু ঠিক হচ্ছে না। উঠেন আপনি। ধরে উঠিয়ে দাঁড়িয়ে গেছি। কুত্তি মুখ টিপে হাসছে। শোনেন মশাই, আমার পরিবার এমনই এমনই এত বড় দায়িত্ব আমার কাঁধে দিয়ে দেয়নি। আমি বোকা নয়, বুঝেছেন? আর আমি সিসিটিভি ফুটেজ দেখলাম। এই রুমে সিসিটিভি ফুটেজ আছে? কোথায়? আমি তো দেখছি না। ওটা হিডেন ক্যামেরা। আর টাকা নিয়েছেন ঠিকই আছে, কিন্তু ওগুলো আমার ডায়ারে রেখেছেন কেন মশাই? আপনার কাছেই রাখতেন। না আসলে ওই আর কি, কি যে বলবো। ভাবলাম এই আইডিয়াটা কাজে দেবে, কিন্তু দিল না। ধুর ধুর ধুর, আমি কত এক্সাইটেড হয়েছিলাম যে কত কিছু হবে। ধুর ধুর, কে জানতো যে এখানে এই কেবিনে হিডেন ক্যামেরাও আছে। হে মাবুদ, আমি এর থেকে দূরে যেতে চাই। এর বকবক আমার ভালো লাগে না। একেবারে জ্বালিয়ে মারছে। সে তো নিজের কাজ করছে না, আমাকেও করতে দিচ্ছে না। মশাই, তুমি আমাকে যতটা বোকা ভাবো ততটা বোকা আমি নই। আমি মাথা নেড়ে চেয়ারে বসে বললাম আমি মাথা নেড়ে চেয়ারে বসে পড়লাম। সে ঠিক আছে, কিন্তু এমনভাবে আমার কাছে আসবেন না। এগুলো ভালো বিষয় নাই। আশা করি আপনি বুঝেছেন। যদি এমন করেন তাহলে আমি অফিস ছেড়ে দেব। এতে আপনাদের প্রজেক্ট থাক অথবা গোল্লাই যাক। তার জন্য দুঃখিত। ওটা আমার অনেক বেশি বেশি হয়ে গেছে। সামনে আর হবে না। যতদিন তুমি আমার না হবে ততদিন তো নয়। মীরা তার চেয়ারে বসে ড্রয়ার থেকে টাকাগুলো বের করে সুটকেসে রাখলো। তখন থেকে হাসছে। নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে যে কত বড় বোকামি করেছি। নিজের উপর অনেক রাগ হচ্ছে, আর নিজেকে বড্ড বোকা বোকা লাগছে। গাধার মতো একটা কাজ হয়ে গেল। তুমি কি জানো তোমার আরিশা ম্যাম তোমাকে পছন্দ করে? আবারও আপনার শুরু হলো। আজকের দিন তো পেরিয়েই গেল। আগামীকাল থেকে টেবিল দূরে রাখবো। আপনার বকবকে বিরক্ত হয়ে গেছি। বাহ, বেশ। তুমি রেগে গেছো মানে আমি কিছুটা হলেও সাকসেস। উত্তর না দিলেই চুপচাপ হয়ে থাকবে।
প্রয়োজন ছাড়া কথাই বলবো না। আজকে গেলে এই 4 দিনের জন্য আমি মুক্ত। শোনো, ওই আরিশা ডাইনির থেকে দূরে দূরে থাকবা। কোনো রিপ্লাই দিলাম না। এমনভাবে দেখতে দেখতে 3 মাস গেল। মীরা ম্যামের বক বক এখন অভ্যাস হয়ে গেছে। আমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই। রাতে রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, আকাশ। ওনার কণ্ঠ শুনে চোখ থেকে ঘুম হারিয়ে গেল। জি বলুন, কি হয়েছে আপনার? অনেক জ্বর। আমার কিছুই ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। প্লিজ একটু আসো না। এত রাতে? কিন্তু কিভাবে এত রাতে যাব? সকালে যাব। সকালে যাব বলতে কিও বললাম না। সত্যি অবস্থা খারাপ না হলে ফোন দিত না। আমি আসছি, আপনি ঠিকানা পাঠিয়ে দেন। আর আপনার বাসার দারোয়ানকে বলে রাখেন। ফোন কেটে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ফোন কাটলো কেন? কিছু কি হয়ে গেল নাকি? দেখি একটা মেসেজ এলো। ঠিকানা দেওয়া, বানানগুলো ভুল। আমি রিপ্লাই হিসাবে শুধু বললাম আসছি। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজছে। উঠে চোখে মুখে পানি দিয়ে চটপট রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। তারপর গাড়ি নিয়ে সিকিউরিটি গার্ডকে বলে দরজা খুলিয়ে নিয়ে বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 35 মিনিট পর একটা বাসার সামনে এসে পৌঁছালাম। গাড়ি দেখার সাথে সাথে সিকিউরিটি গার্ড দরজা খুলে দিল। ভিতরে এসে গাড়ি সাইডে রেখে দরজার সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলাম। রিসিভ করতে বললাম আপনার বাসার গেটের সামনে। কোনো রিপ্লাই না দিয়ে কল কেটে গেল। 10 মিনিট ধরে অপেক্ষা করছি। কী যে হচ্ছে, এতক্ষণ লাগে আসতে। আর 2 মিনিট পর দরজা খুলল। দেখি মাথায় হাত দিয়ে আছে। পড়ে যেতে নিলে ধরে নিলাম। শরীরে সত্যি অনেক জ্বর। এমন জ্বর বাঁধল কিভাবে? গতকাল বৃষ্টিতে ভিজেছিলাম তো, মাথা কেমন চক্কর দিচ্ছে, মাথা অনেক ব্যথা করে। ওনার হাত থেকে চাবি নিয়ে দরজা লক করে কোলে তুলে নিলাম। একটা রুমে আলো জ্বলছে, তাই কোন রুমে থাকে প্রশ্ন না করে ওই রুমের আলোকে কেন্দ্র করে হাঁটতে শুরু করি। মীরা ম্যাম আমার বুকে মাথা রাখলো, একদম ছোট বাচ্চাদের মতো। জ্বরে শরীর কাঁপছে। বাসাটা একতলা বিশিষ্ট, খুব বড় বাসা না, কিন্তু যতটুকু দেখলাম বেশ সুন্দর। রুমে এসে বিছানায় শুয়ে দিয়ে চাদর চাপা দিলাম। দেখি রুমে এসি চলছে। ওটা বন্ধ করে বললাম ওয়াশরুমে কি বালতি আছে? হ্যাঁ। ওয়াশরুমে এসে বালতিতে পানি নিলাম। গামছা কি আছে? তোয়ালে তো অনেক বড় হয়ে যাবে। একটু চোখ ঘোরাতে একটা গামছা পেয়ে যাই, ওটা নিয়ে বেরিয়ে এলাম। তারপর জলপট্টি দিতে শুরু করি। মনে অনেক প্রশ্ন জাগছে। বাসায় কি কাজের লোক নেই? চট্টগ্রামে এসেছে কখন? যদি বছর পেরিয়ে থাকে তাহলে এত বছরে কি একবারও অসুস্থ হয়নি? অসুস্থ হলে তখন কি করেছে? এখন কোনো প্রশ্ন না করাই শ্রেয়। আপনি কি মেডিসিন খেয়েছেন? হুম, কিন্তু মেডিসিন নেওয়ার পরেও কিচ্ছু হয়নি। বুঝলাম। আপনি চুপচাপ শুয়ে থাকুন। এত রাতে ডাক্তার পাওয়া যাবে না। আমি যতটুকু সম্ভব আপনার সেবা করছি। জলপট্টি দিতে শুরু করি। মীরা চোখ বন্ধ করে আছে। শরীর এখনও কাঁপছে। আপনার রুমে ব্ল্যাঙ্কেট বা কম্বল টাইপের কিছু নেই? স্টোর রুমে। স্টোর রুম কোন দিকে? আপনি একটু অপেক্ষা করুন, আমি খুঁজে নিয়ে আসছি। রুম থেকে বেরোতেই লাইট জ্বলে উঠল। বাহ, বাসার পিছনে বেশ খরচ করা হয়েছে। এক কোনায় এক রুম দেখলাম, হয়তো ওটাই হবে। এরপর ওই রুমের সামনে এসে দেখি লক করা। ভাগ্যিস চাবির গোছাটা নিয়ে এলাম। এখন কোন চাবি আল্লাহ ভালো জানেন। এক পর্যায়ে তালা খুলে প্রবেশ করে লাইট অন করলাম। রুমে অনেক কিছুই আছে। একটা ওয়ার্ড্রপ দেখতে পেয়ে ওটার কাছে গিয়ে তালা খুলে দেখতে শুরু করি। একটু খুঁজতেই একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাই। তাই দেরি না করে ওটা নিয়ে মীরা ম্যামের রুমে এসে ওটা শরীরের উপর চাপা দিয়ে দিলাম। তারপর শুরু হলো জলপট্টি দেওয়া এবং মাথা টিপে দেওয়া। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। শরীরের তাপ কিছুটা কমে এসেছে আর মীরা ম্যামও ঘুমিয়ে পড়েছে। তাই বালতি আর গামছা ওয়াশরুমে রেখে এলাম। আমার চোখেও অনেক ঘুম। ফোনের দিকে তাকিয়ে দেখি 3টা বাজছে। রুমের ভিতরে সোফা ছিল, তাই ওখানে শুয়ে পড়লাম। ফ্যান বন্ধ, এসি বন্ধ, তাই শুয়ে থাকতে পারলাম না। আবার উঠে বাইরে লিভিং রুমে এলাম। তারপর ফ্যান ছেড়ে ওখানে সবাই শুয়ে পড়ি। ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে মীরার রুমে এসে দেখি ঘুমিয়ে আছে। কপালে হাত রেখে দেখলাম শরীর এখনও গরম, তবে এসে যতটা দেখেছিলাম ততটা নয়। হয়তো মাথা ব্যথা নেই, তাই ঘুমোতে পারছে।
ব্ল্যাঙ্কেট সরিয়ে শুধু চাদর পরে আছে। মীরার ওয়াশরুমে এসে অজু করলাম। ওয়াশরুম আলাদা আর টয়লেট আলাদা, তাই সমস্যা না। এসে লিভিং রুমে নামাজ পড়ে কিচেন রুমে এলাম। ফ্রিজে কী কী আছে দেখে রেখে দিলাম। বেশ কয়েক ঘন্টা পরে হাসপাতালের বেডে শুয়ে আছে আর মিটিমিটি হাসছে। এখানে হাসির কী এলো বুঝলাম না। শুধু শুধু তোমাকে ঝামেলায় ফেলে দিলাম। ইটস ওকে, মানুষ মানুষের জন্য। তাই নাকি? অন্য কেউ হলে আসতে। পেঁচাল না পেরে চুপচাপ শুয়ে থাকেন। অসুস্থ শরীর নিয়ে তার পক চায় না। আর একজন কাজের লোক রাখলেই তো পারেন। আছে তো, কাজ করে রাতে বাসায় চলে যায়। যদি জানতাম আমার এমন অবস্থা হবে তাহলে তাকে থেকে যেতে বলতাম। আমি বুঝতে পারিনি যে এমন হয়ে যাবে। যা হবার হয়ে গেছে, দয়া করে চুপচাপ মুখ বন্ধ রাখেন। আপনার কাজের লোককে এখানে ডেকে নিন, আমার অফিসে যেতে হবে। আরে, আজকে তো আমার অফিসেই যেতে হতো তাই না? যাও, আমি ছুটি দিয়ে দিলাম। আর তুমি অনেক ক্লান্ত, ঠিকমতো ঘুমাতে পারোনি। আসো, আমার পাশে এসে শুয়ে যাও। তার পাশের খালি জায়গাটা দেখাচ্ছে আর আমাকে ডাকছে। কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে থাকলাম। আপনার ফোন দেন এবং কি নাম দিয়ে নাম্বার সেভ করে রেখেছেন বলেন, আমি কথা বলছি। থাক, তার প্রয়োজন নেই। আজকে তোমার এখানে ডিউটি। অফিসের কাজ বাদ দিয়ে এখানে কাজ করো। কিছু বললাম না, আমার দিকে তাকিয়ে আছে। আর আমি ফোনের দিকে একটু তাকিয়ে থেকে চোখ বন্ধ করে রাখলো। এমনভাবে আরও কিছুক্ষণ গেল। একটু বেটার ফিল করলে হাসপাতাল থেকে বাসায় ফিরে এলাম। ফোন দিয়ে তার পিএকে ডাকিয়ে নিয়েছি। সেই মেয়ে আসতেই আমি চলে আসি। ম্যাম, আপনি আমাকে ফোন দিলেই তো হতো। তোমাকে ফোন দিলে কি তার থেকে এত সেবা যত্ন পেতাম? আর তখন সর্বপ্রথম তার কথা মাথায় এসেছিল, তাই তাকেই ফোন দেওয়া। আকাশ স্যার তো আপনাকে পাত্তাই দিচ্ছে না। যা যা তার সাথে হয়েছে তার জন্য পাত্তা না দেওয়াই স্বাভাবিক। আমি ওগুলো কিছু মনে করি না। আপনাদের কতদিনের পরিচয়? প্রায় 6 বছর থেকে। আগে কত চঞ্চল দুষ্ট ছিল, কিন্তু এখন কেমন চুপচাপ, কাজ ছাড়া মনে হচ্ছে কিছু বোঝে না। আপনার ফিলিংস তো বুঝতেই চাইছে না। এমন করলে কিভাবে হবে বলুন? আমার জীবনে আজ সব আছে, প্রতিপত্তি, সাফল্য, ক্ষমতা, কোনো কিছুই অভাব নেই। মানুষ যা চাইতে পারে তার অনেক কিছুই পেয়েছি। শুধু যাকে এত বছর ধরে চেয়েছি সেই মানুষটাকেই নিজের করে পাচ্ছি না। জানো, মাঝে মাঝে ভাবি যদি আকাশকে জীবনে নাই পাই তাহলে হয়তো আর কাউকে বিয়ে করব না, কারণ ওর জায়গাটা অন্য কাউকে দিয়ে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি চেষ্টা করেও পারবো না। কত অদ্ভুত তাই না? কেউ ভালোবাসা পেয়েও মূল্য বোঝে না, আর কেউ ভালোবাসা না পেয়েও একটা মানুষকে এতটা ভালোবেসে ফেলে যে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না। আমি জানি না আকাশ কোনোদিন আমাকে গ্রহণ করবে কিনা, জানি না ওর মনে আমার জন্য আদৌ কিছু আছে কিনা, তবু ওকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারছি না। আজকের পর থেকে হয়তো বা আরও পারবো না। হয়তো এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। আবার এটাই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি। আর সত্যি বলতে আমি এই অনুভূতি থেকে বের হতেও চাই না, কারণ আকাশকে ভালোবাসার আগে আমার জীবনে সব কিছু ছিল, কিন্তু ওকে ভালোবাসার পরই বুঝেছি সব কিছু থাকার পরও একটা মানুষকে কতটা শূন্য লাগতে পারে। ম্যাম, কি হয়েছিল যে এমন হয়েছে? জানতে বড় ইচ্ছে করছে। আমাদের পরিবারের সাথে আকাশের পরিবারের সম্পর্কটা ছিল বিজনেস রিলেটেড। আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা বেশ গভীরই ছিল। সম্পর্কটাকে আরও গভীর করতে ভাইয়া এবং আকাশের বাবা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিবে বলে ঠিক করে। আমার ভাতিজি দেখতে কেমন দেখেছে তো কেউ অপছন্দ করতে পারবে না, আর আকাশ কেমন দেখতে সেটা তো দেখেছো, তবে আগের তুলনায় এখন আরও হ্যান্ডসাম হয়েছে। জি ম্যাম, তা তো দেখছি। অফিসে তাকে নিয়ে কি কি যে চলে ওটা নাই বলি, কিন্তু তারপরে কি হয়েছিল? আকাশ আর ফারজানার এঙ্গেজমেন্ট হয়। দুজনেই একে অপরকে পছন্দ করে। তাদের মধ্যে কথা বলা, রিলেশন, গিফট নেওয়া দেওয়া শুরু হয়। আমি কিন্তু এসব বিষয়ে ইনভলভ থাকতাম না। নিজের পড়াশোনা নিয়েই পড়েই থাকতাম। কিন্তু কিছু মাস যাবার পর ওদের মধ্যে ঝগড়া হতে শুরু করে। ফারজানা ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, এখানে ওখানে পার্টি করে।
এইসব আকাশের পছন্দ ছিল না। আরও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতেই থাকতো। এগুলো কোনো পুরুষ সহ্য করতে পারবে না। আর যেখানে ফারজানা আকাশ স্যারের হবু বউ ছিল সেখানে কিভাবে সহ্য করবে? আর ফারজানা ম্যামকে আপনারা কিছু বলতেন না? আমি না বলেও বাসার আর সবাই বলতো, কিন্তু কারো কথা শোনে না, নিজে যেটা ভালো লাগে সেটাই করে। তারপর শুরু হলো আকাশকে অপমান করা, বিভিন্ন জায়গায় ছোট করা। ফারজানা ওর ছেলে বন্ধুদের দিয়েও বিভিন্নভাবে অপমান করাতো, গায়ে হাতে তুলতো। আরও পাগল চুপচাপ শুনে যেত, ওই যে ভালোবেসে ফেলেছে যে, তাই কিছু বলতে পারতো না। কিছু বলতে গেলে উল্টো ফারজানা ইগনোর করতো, কথা বলাও বন্ধ করে দিত। আর এগুলো আকাশ সহ্য করতে পারতো না। যখন আমার চোখের সামনে এগুলো হতে শুরু করলো, তখন তাদের মাঝে ইনভলভ হয়ে গেলাম। বেচারার জন্য মায়া হতো, আর ফারজানাকে বুঝাইতাম, কিন্তু বুঝতো না। সে যে মায়া হতে হতে কখন যে মনে জায়গা দিয়ে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। সে তখনও আমার ভাতিজির হবু বয়স ছিল, তাই আমার মনের কথা বলার সাহস হয়নি। তাদের মধ্যে যতই ঝগড়া হোক, তখনও তারা এঙ্গেজড। এমনভাবে যেতে যেতে হঠাৎ করেই ওদের পরিবারের উপর প্রথম ঝড় আছড়ে পড়ে। বিদেশ থেকে আসা তাদের পণ্যবাহী জাহাজ ডুবে যায়, ওখানে প্রথম ধাক্কা খায়। এমনি এমনি জাহাজ ডুবে গেল? আরে কারণ ছাড়া কি জাহাজ ডুবে যায়? দুইটা জাহাজের সংঘর্ষ লাগার কারণ এমন হয়েছিল। জি, বুঝলাম। তারপর বলুন কি হয়েছিল? যেহেতু জাহাজে শুধু তাদের নিজেদের টাকায় কেনা পণ্য ছিল না, অন্যরাও সেখানে ইনভেস্ট করেছিল। তার উপর ব্যাংক থেকে লোন করা টাকাও ছিল। জাহাজে ডুবে যাওয়ার পর একসঙ্গে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। নিজেদের ক্ষতি তো ছিলই, তার উপর যাদের টাকা বিনিয়োগ করা হয়েছিল তাদেরও ক্ষতি পুষিয়ে দিতে হবে, ব্যাংকে লোনও পরিশোধ করতে হবে। সব মিলিয়ে ওদের ব্যবসায় তখন বড় একটা ধাক্কা আসে। সেই ধাক্কা সামলে উঠতে উঠতেই তারা দ্বিতীয়বার বড় ধাক্কা খায়। তাদের কাঁচামালের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে জানা যায় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। গুদামের পাশেই তাদের কারখানা থাকায় আগুন সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদাম ও কারখানায় প্রায় 80% পুড়ে নষ্ট হয়ে যায়। আহ আল্লাহ, এভাবে তো একেবারে পথে বসিয়ে দিল। কিন্তু তাদের ক্ষতি হয়েছে বলে তো পাওনাদার পাওনা ছেড়ে দেবে না। জাহাজ ডুবার পর যেসব ঋণ আর আর্থিক দায় ছিল, সেগুলোর পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসার পাওনাগুলোও সামলাতে হয়েছিল। শেষ পর্যন্ত তাদের হাতে টাকা পয়সা যতটা সম্ভব পাওনাদারের পরিশোধ করতে হলো। একে একে বাড়ি, গাড়ি, জমি জমা সবই বিক্রি হয়ে গেল, তবুও পরিস্থিতি সামলানো গেল না। আবার নতুন করে ব্যবসা দাঁড় করানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিতে গেল, কিন্তু ব্যাংক রাজি হলো না। পরিচিত মানুষদের কাছেও সাহায্য চেয়েছিল, আমাদের কাছেও এসেছিল, কিন্তু কেউ সাহায্য করার সাহস করেনি। সবাই ভেবেছিল এত বড় ক্ষতির পর আবার যদি ব্যবসার সমস্যা হয়, তাহলে এই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য তাদের থাকবে না। শেষ পর্যন্ত ওদের কাছে একটা পুরনো মডেলের গাড়ি ছাড়া আর তেমন কিছুই অবশিষ্ট ছিল না। সেটাই ছিল তাদের শেষ সম্বল। কিন্তু সেই গাড়িটাও একদিন হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ল। সেই দুর্ঘটনায় আকাশ শুধু গাড়িটাই হারায়নি, তার বাবাকেও হারিয়েছিল। দুজনের চোখে পানি চলে এসেছে, দুজনেই চুপচাপ রয়েছে। একটু চুপ থেকে মীরা আবারও বলতে শুরু করলো। সেই পর্যন্ত যদি থেমে যেত তাহলে ভালো হতো, কিন্তু আকাশের বাবা অ্যাক্সিডেন্ট করেছে শুনে ওর যে আদরের ছোট বোন ছিল, সে তা সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করে। হাসপাতালে নিতে নিতে সেও মারা যায়। সেদিন একসাথে দুইটা জানাজা হয়েছিল। সে তার সব কিছু হারিয়ে ফেলেছিল, বোন হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়। আহ, এমন না হলেও পারত। আল্লাহ এমনভাবে তার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। দুজনে আবারও কিছুক্ষণ চুপ করে রইল। একটু চুপ থেকে মীরা ম্যাম চোখের পানি মুছে আবারও বলে, তার কিছুদিন পরে ফারজানা তাদের ভাড়া বাসায় গিয়ে ওঠে। এখন যেহেতু তাদের বিজনেসের টাকা পয়সা কিছুই নেই, সেহেতু এখন এই বিয়ে করবে না, বিয়ের কন্ট্রাক্ট পেপার নষ্ট করে দেবে। আকাশ রাজি হচ্ছিল না, তাই এই ভিখারি, পেপার নিয়ে আয়, ওটা নষ্ট করে দে। আমি তোর মতো ভিখারিকে বিয়ে করতে পারবো না। ফারজানা, তুই তো কারি করছো কেন? দেখ, তোর কথা শুনতে আসেনি। যদি এমনভাবে না হয় তাহলে অন্য ব্যবস্থা করব। আমি ওই পেপার দিব না, তোমার যা খুশি করার করে নাও। বাবা, এখন এটা ছেড়ে ফেলে দে, ওটা রেখে কি করবি?
এমন মেয়েকে তোর ঘরের বউ বানিয়ে রাখতে পারবি না। এই বুড়ি, এমন মেয়ে বলতে তুই কেমন মেয়ে বলছিস? মুখ সামলে কথা বল। বিয়াদব কোথাকার, তোর অনেক কিছু সহ্য করেছি। আর না, তোকে তো আমি ফারজানার দিকে এগিয়ে গেলেই আম্মু আমাকে ধরে নেই। ছেড়ে দে বাবা, এখন এগুলো নিয়ে কিচ্ছু বলতে গেলে অনেক কিছু ঘটে যাবে। ফারজানা, তুমিও যাও। ম্যারেজ কন্ট্রাক্ট পেপার তোমার বাসায় আকাশ নিজে দিয়ে আসবে, তারপর তুমি ওটা যা করবা তাই করে নিও। ফারজানা চলে গেল। আম্মু, তুমি আমাকে ধরলে কেন? এই জঘন্য মেয়েকে উচিত একটা শিক্ষা দিয়ে তবেই ছাড়তাম। ওর সাহস কত তোমার গায়ে হাত তুলে? ওর হাত আমি ভেঙে দিতাম। তুই এখন ওদের সাথে পারবি? ওদের টাকা পাওয়ার সব কিছুই আছে। আর এমন মেয়েকে আমার ঘরের বউ বানাতে চাই না। এমন নোংরা মেয়েকে ঘরে এনে এই ঘর অপবিত্র করতে চাই না। ঠিক আছে, আমি আজকেই গিয়ে ওই পেপার ওদের মুখের সামনে ছিঁড়ে আসবো। আমরা বাসা চেঞ্জ করে নিব। এই বিয়াদব মেয়ে এসে আমাদের অপমান করবে। ওর যে চরিত্র। সেদিন বিকেলে আকাশ আমাদের বাসায় এসে ম্যারেজ কন্ট্রাক্ট পেপার দিয়ে যায়। ফারজানা ওটা সাথে সাথে ছিঁড়ে ফেলে দেয়। তারপর থেকে আমাদের পরিবারের সকলকে ঘৃণা করে ও। কিছুদিন পর তাকে কলেজে দেখি। ওই আকাশ, দাঁড়াও। পিছন থেকে ডাক শুনে ঘুরে দাঁড়াই। দেখি ফারজানার ফুপি। না জানি কি বলবে। অপমান করবে না জানি, কিন্তু কি বলবে সেটাই ভয় হচ্ছে। উনি আমার কাছে এসে বলে, কেমন আছো? আর কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? ওনার দিকে একটু তাকিয়ে থেকে বললাম, এই তো কোনো রকম। কিছু কি বলবেন? ফারজানার দিক থেকে সরে, আসলে ওই মেয়েকে। আমি হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললাম, পুরনো কথা না তুললেই ভালো হয়। আমি ওইসব নিয়ে কোনো কথা বলতে চাই না। বাই। আর কিছু বলার আগেই চলে আসি। সেদিন হয়েছিল শেষ দেখা আর শেষ কথা। সেদিন ভেবেছিলাম আমার কথা বলবো, কিন্তু সবকিছু ভেবে বলা হয়ে ওঠেনি। তারপর থেকে আর কলেজে দেখিনি। পরে জানতে পারলাম টিসি নিয়ে চলে গেছে, কারণ ওই কলেজে পড়ার টাকা পয়সাও ওদের তখন আর ছিল না। তারপর কোথায় ভর্তি হয়েছিল, কোথায় ছিল, কোনো খোঁজ খবর পাইনি। আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আমি যদি জানতে পারতাম আমাদের ওটাই শেষ দেখা, শেষ কথা বলা, তাহলে সেদিন কখনো হারিয়ে যেতে দিতাম না। আর যদি তাদেরকে সাহায্য করতাম বা আমার পরিবার তাদের সাহায্য করত, তাহলে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেত। এখানে এসে জানতে পারলাম 1 বছর আগে আন্টিও মারা গেছেন। এখন তার সে ছাড়ার কেউ নেই। মানুষের জীবন এমনও হতে পারে, আল্লাহ তার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এত নিষ্ঠুর না হলেও পারত, তার জীবনে কিছু তো রাখতে পারত। আমাদের পরিবারের প্রতি তার একটা গভীর ঘৃণা তৈরি হয়েছে। আমাকে আলাদাভাবে সে ঘৃণা করে, এমনটা আমি ভুলবো না। কিন্তু আমিও তো সেই পরিবারেরই একজন সদস্য। আর সেই কারণেই আমার ভালোবাসাটা আজও একতরফাই রয়ে গেছে। মানুষটা আমার এত কাছে থেকেও আমার নয়। প্রতিদিন চোখের সামনে দেখি, কথা বলি, অথচ তাকে নিজের। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। যেহেতু তার বিয়ে চলে এসেছে, সেহেতু ওই দিক নিয়ে আমার আর টেনশন করতে হবে না। দুপুরে ঘুম থেকে উঠলাম। উঠে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। বেশ কিছুক্ষণ পরে, ম্যাম, খাবার রেডি, খেয়ে নেন, তারপর মেডিসিন খেয়ে নেন। আরে, আমার তো বারবার এমন অসুস্থ হতেই ইচ্ছে করছে। গতকাল রাত থেকে কতটা কেয়ার করেছো জানো? আর কিভাবে তার বুকে গুটি সুটি মেরেছিলাম, ভাবতেই লজ্জা করছে। সবসময় অসুস্থ হয়ে থাকলে তার বুকে না, আপনার ঠাঁই হবে হাসপাতালের বেডে। আসেন, খেয়ে নেন। এখন পর্যন্ত ফোন দিল না, জিজ্ঞেস করবে না শরীরের কন্ডিশন কেমন? আকাশ স্যার তো জানেন আমি এখানে, আমি আপনাকে দেখে রাখছি, কেয়ার করছি, তাই ফোন দিবে না। আপনার আশা করাই হবে। সেটাই, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আগামীকাল অফিসে যেতে হবে, আর কি বিরক্ত করতে হবে। এর মাঝে আরও 1 সপ্তাহ গেল। আরিশা ম্যামকে ট্রিট দিতে চেয়েছিলাম, তাই সেটাই দিতে হচ্ছে। 3 মাস পর ট্রিট দিচ্ছি। সত্যি বলতে মনেই ছিল না। অনেক কিছুই অর্ডার দিয়েছে। চুপচাপ বসে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। কি হলো? হাসছেন কেন? না মানে আজকে আপনার অনেক টাকাই কিছু খরচ হয়ে গেল। আরে না না, এটা কোনো বিষয় নাই।
আপনার জন্য ডাবল বেতন পাচ্ছি, তার জন্য ধন্যবাদ। ওই ডাইনি কি খুব বেশি কাজ করিয়ে নেয়? ডাইনি মানে? কোন ডাইনি ম্যাম? আরে না, মানে মীরা ম্যাম কি খুব কাজ করিয়ে নেয়? উনি ডাইনি হলেন কবে? না মানে আমার কাছে ওনাকে তাই লাগে। কিছুটা। তো বলেন, বিয়ে কবে করছেন? আপনি যবে রাজি হবেন। জি, কি বললেন বুঝলাম না। বাসা থেকে কবে বিয়ে দিবে আমি কিভাবে বলবো বলুন? তো আপনি কবে বিয়ে করবেন বলুন? বিয়ে করার তো ইচ্ছে নেই, তবে যদি বিয়ে করি একজন মানুষ আছে, তাকে করব। নিশ্চয়ই মীরা ম্যাম। আমি ওনার কথা শুনে এক মুহূর্ত তাকিয়ে থেকে বললাম, উনিই হবে আপনাকে? কে বলল? অন্য কেউ তো হতে পারে। মীরা ম্যাম যখন অদ্ভুত এক শর্ত দিয়ে তার অফিসে নিয়ে গেল তখনই বুঝেছি আপনাদের মধ্যে কিছু রয়েছে। আপনারা অনেক আগে থেকেই একে অপরকে চেনেন। হয়তো বা উনি আপনার এক্স গার্লফ্রেন্ড। ওনার দিকে তাকিয়ে বললাম, পূর্ব পরিচিত, কিন্তু উনি আমার গার্লফ্রেন্ড না, আবার এক্স গার্লফ্রেন্ডও না। আমার কথা শুনে আরিশা ম্যামের ঠোঁটের কোণে হাসি দেখা দিল। তো বলুন সেই মানুষটি কে, যে আপনার মনের মধ্যে আছে, যাকে জীবন সঙ্গী বানাতে চান? আছে একজন, আমার ফ্রেন্ড। ভাবছি এই প্রজেক্ট শেষ হলে ছুটি নিয়ে ঢাকা যাব। আমার কথা শুনে ওনার ঠোঁটের কোণের সেই হাসিটা মিলিয়ে গেল। ও, মেয়েটা খুব লাকি। এমন কথা বলছেন কেন ম্যাম? এই যে আপনার মতো একজনকে তার জীবন সঙ্গী হিসেবে পাবে। বেচারির মুডটা শুধু শুধু নষ্ট হয়ে গেল। খাবার এলো, তাই খেতে শুরু করি। খেয়াল করলাম আরিশা ম্যামের মন খাবারের প্রতি নেই, তার মন কোথায় যেন হারিয়ে গেছে। ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? এতগুলো খাবার নষ্ট করবেন নাকি? আরে না না, নষ্ট হবে কেন? দুজনে মিলে খেলে শেষ হয়ে যাবে। সেটাই তো বলছি। এত কিছু অর্ডার করেছেন, এখন দুজনে মিলে শেষ করে উঠব। আপনি এমনভাবে মন খারাপ করে বসে থাকলে কিন্তু সব খাবার আমারই একাই শেষ করতে হবে। মন খারাপ করিনি তো। মুখে বললেই তো আর বিশ্বাস করতে হবে না। একটু আগেও তো বেশ হাসছিলেন, হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন? কিছু না, এমনি। আচ্ছা, এমনি হলে এমনি, তবে খাবারটা নষ্ট করবেন না। আপনার জন্য এত কিছু অর্ডার করেছি। জানেন, আপনি মানুষ হিসেবে আসলেই একটু অদ্ভুত। কেন? কাউকে নিজের জীবনে জায়গা দিয়ে রেখেছেন, অথচ তার কথা বলতে গিয়েও এমনভাবে লুকিয়ে রাখেন যেন সেই মানুষটার নাম বললে পৃথিবী উল্টে যাবে। আরে ম্যাম, আপনি আবারও শুরু করলেন? না, আজ আর কিছু জিজ্ঞেস করব না, শুধু একটা কথাই বলবো। যে মেয়েটা আপনার মনে আছে সে সত্যিই অনেক ভাগ্যবতী। হুম, ভাগ্যবতী কিনা জানি না, তবে তাকে নিয়ে আমার কিছু পুরনো হিসাব আছে, সেগুলো মিটিয়েই তারপর হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববো। পুরনো হিসাব? হ্যাঁ, কিছু গল্প শেষ না করে নতুন গল্প শুরু করা যায় না। আমি কি জানতে পারি সেই গল্প? সময় হলে কোনো একদিন বলবো, আর এখানে সেটা বলা সম্ভব নয়। তাহলে খাবার শেষ করে চলুন, একটু হেঁটে আসবো, তখন শুনবো আপনার জীবনের গল্প। নিন, তাড়াতাড়ি শেষ করুন। দুজনে অল্প কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। তারপর বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। কিছু দূরে একটা ছোট লেক আছে, সেখানে এসে একটা বেঞ্চে বসলাম। দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব আছে। এবার বলুন। কি থেকে কি হয়েছে, কিভাবে কোটিপতি পরিবার থেকে রাতারাতি রাস্তায় নেমে এসেছিলাম, সব কিছুই বললাম। বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। আল্লাহ আমার কাছে একে একে আল্লাহ আমার কাছ থেকে একে একে সব কিছু কেড়ে নিয়েছে। হয়তো সে কারণেই আমি এতটা নীরব হয়ে গেছি। ওই সমস্ত কষ্ট, দুঃখ আর হারানোর স্মৃতিগুলো আমার ভেতরের হাসি আর আবেগগুলোকে ধীরে ধীরে চাপা দিয়ে দিয়েছে। এত কষ্ট নিয়ে কিভাবে আছেন? আমি তো ভেবেছিলাম আপনার পরিবার আছে। যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে ভাবলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জীবনকে এভাবেই এগিয়ে নিতে হয়। আর আপনাকে একটা শেষ এবং ছোট্ট কথা বলি, আমি বুঝতে পারি আপনি আমাকে পছন্দ করেন। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করতেই পারে, এতে দোষের কিছুই নেই। কিন্তু আমার জন্য অপেক্ষা করবেন না, আমি আপনাকে সে আশা দিতে পারবো না। আপনি যখন অন্য কাউকে পছন্দ করেন তখন আমি আর কি বা বলতে পারি, ভাগ্যে নেই। জি, সেটাই। এবার চলুন বাসায় যাওয়া যাক। তারপর দুজনে উঠে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলাম।
এরপর যে যার গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা আমার মনটা খারাপ হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল স্মৃতিগুলো যদি মুছে ফেলা যেত তাহলে কতই না ভালো হতো। এর মাঝে আরও কয়েকটা দিন কেটে গেল। মীরা ম্যামের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে, আর আরিশা ম্যাম ধীরে ধীরে আমার থেকে দূরত্ব তৈরি করেছে। এখন আমাদের সম্পর্ক শুধু বস আর এমপ্লয়ের মধ্যেই সীমাবদ্ধ। আমি সেটাই চেয়েছিলাম। আর মীরা, ওর কথা আর কি বলবো। ওর দুষ্টুমিগুলো এখন অনেকটাই সহ্য হয়ে গেছে। কেয়ার, ভালোবাসা, ওসবের কথা আপাতত সাইডে রাখি। ম্যাম, আপনাকে মনে হয় ড্রিল মেশিন দিয়ে আকাশ স্যারের মনে ছিদ্র করে ঢুকতে হবে। আকাশ স্যারের মন নাকি পাথর, আমিও বুঝতে পারছি না। আরে, যদি ওর মনে কিছুই না থাকতো তাহলে আমার এত কিছু সহ্য করতো? কখনোই করতো না। মানুষ কাউকে সহ্য করে তখনই যখন সেই মানুষটার জন্য তার ভেতরে একটু হলেও আলাদা জায়গা থাকে। কি জানি, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এখন এসব ছেড়ে গিয়ে তোমার কাজ সরি। অফিস শেষ হবার ঠিক আগ মুহূর্তে আরিশা ম্যাম এলেন। হাতে একটা কার্ড দেখতে পেলাম, সম্ভবত বিয়ের কার্ড। দেখুন, আপনাকে পাবো না বলে যে ভেঙে পড়বো বা বিয়ে করব না এমন নয়। কিছুটা খারাপ লেগেছে, কিছুটা কষ্ট পেয়েছি, কিন্তু কি আর করার বলুন। এই নিন আমার বিয়ের কার্ড। ওকে, কার্ড এগিয়ে দিতেই নিয়ে নিলাম। ম্যাম কার্ড দিয়ে চলে গেল। যে যাকে চাই তাকে কখনো পায় না। আজকে এই অফিসের শেষ দিন, আবারও ওই অফিসে যেতে হবে। ওই ফাজিল মহিলার আবারও দুষ্টুমি সহ্য করতে হবে। তবে একদিক থেকে ভালো হচ্ছে, ডাবল বেতন পাচ্ছি। এখানেই সব কিছু ভুলে যাই। একটা সময় এই টাকাগুলো কিছু মনে হতো না, এখন মনে হয় এগুলোও টাকা। শুধু টাকা না, লক্ষ লক্ষ টাকা। পরের দিন অফিসে এলাম, দেখি মীরা ম্যাম খুব খুশি। তার খুশির কারণটা বুঝতে পারছি না। যাক, আপদটা তাহলে বিয়ে করছে। আমি কতটা ভয়ে ভয়ে ছিলাম তুমি জানো? ওহ, খুশি হবার এই কারণ? ওনাকে আপনার আপদ মনে হয়? আপদ না, কেমন তোমার দিকে নজর দিয়ে রেখেছিল। যাই হোক, কি গিফট দেওয়া যায় বলো তো? আমি জানি না আপনি কি গিফট দেবেন, আপনি জানেন। আমি আমার মতো একটা ভেবে রেখেছি। ভাবতে হবে। তুমি কি গিফট দিবা বলে ভেবে রেখেছো? স্বর্ণের ফাইল, কমের ভিতরে ভালো একটা গিফট। অপছন্দ করতে পারবে না, আবার বলতেও পারবে না যে সস্তা গিফট দিয়েছে। বুঝলাম। বলছি, কবে হচ্ছে? কি কবে হচ্ছে? আরে বোঝো না, আমি তোমার আর আমার বিয়ের কথা বলছি। বলছি, আমরা কবে বিয়ে করছি? তাহলে হাইবুড়ি হয়ে জীবন পার করে দেন। আমার তো বিয়ে করার কোনো প্ল্যান নেই। তাড়াতাড়ি ডাক্তার দেখাও। আর এখন সব চিকিৎসা পাওয়া যায়, চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। থু, আপনার চিন্তা ভাবনার উপর। আপনি আপনার কাজ করেন, শুধু শুধু ফালতু চিন্তা ভাবনা। ডাইনি হো হো করে হেসে উঠল। এমনভাবে দিন যেতে শুরু করলো। আজকে আরিশা ম্যামের বিয়ে, তাই যথারীতি সময়ে উপস্থিত হয়ে গিয়েছি। কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। একটা চেয়ারে বসে আছি, তখন বেশ কিছু কলিগ এলো। আমাদের কথা বলতে বলতে কয়েকজন বিজনেসম্যানও হাজির। মিস্টার আকাশ, যাক আপনাকে এখানেই পেয়ে গেলাম। আমার অফিস নতুন করে বিল্ড করতে চাইছি। বাহ, কিন্তু স্যার, আমাকে বলে তো হবে না। অফিসে গিয়ে সব ফর্মালিটিস পূরণ করে তারপর আপনার সাথে কাজ নিব। তা তো করতে হবে, কিন্তু আপনার বসের তো বিয়ে, উনি তো এদিকে ব্যস্ত থাকবেন। আপনি হেড অফ ক্রিয়েটিভ আর্কিটেকচার, আপনাকে বলবো না তো কাকে বলবো বলুন? তা বুঝলাম স্যার, কিন্তু এখানে সবাই কী ভাববে বলুন তো। আপনি বরং আগামীকাল আমাদের অফিসে আসুন, তখন বসে কথা বলা যাবে। দেখি ওই ফাজিল আর তার সঙ্গী এদিকে আসে, এসে আমার পাশে দাঁড়ালো। আরে মীরা ম্যাম, নাইস টু মিট ইউ। আপনার সাথে অনেক দিন পর দেখা। নাইস টু মিট ইউ। কেমন আছেন বলুন? এই তো আলহামদুলিল্লাহ। তবে ম্যাম, আশ্চর্য হলাম যে আপনি নিজ থেকে আমাদের মতো গরিবদের সাথে কথা বলতে এলেন। আরে না স্যার, কে বলেছে আপনাদের কাছে এসেছে? উনি যার কাছে এসেছে তার পাশে দাঁড়িয়ে আছে। আরে বাহ, ম্যাম কি এখানে আরও একটা অফিস বানাবেন নাকি? বানালেও আশ্চর্য হব না, এত বড় বিজনেস। কিন্তু মিস্টার আকাশ আহমেদকে তো পাওয়া যাচ্ছে না। এমন মনে হচ্ছে সিরিয়াল নিতে হবে। কি যে বলেন না স্যার, এই শহরে আরও অনেক কোম্পানি আছে, তাদের কাজ আমার থেকেও অনেক ভালো।
আপনি তো নিজেই একটা কোম্পানি শুরু করতে পারেন। স্যার, ভাবতে তো টাকা পয়সা লাগে না, চাইলেই ভাবা যায়। কিন্তু কোম্পানি শুরু করতে গেলে তো শুধু ভাবলেই হবে না। মেশিনারি থেকে শুরু করে অফিস, স্টাফ সব কিছুর জন্য তো টাকা লাগে। আর সে টাকাটাই তো এখন আমার সবচেয়ে বড় সমস্যা। তা ঠিক বলেছেন, বড় বড় কোম্পানি থেকে ফান্ড নেন, তাহলে তো আপনার হয়ে যাবে। আপনি তো এই চট্টগ্রামে বেশ পরিচিত একটা মুখ। না স্যার, সেটা আমি চাই না। আর যদি কখনো নিজের একটা কোম্পানি করি, তাহলে চট্টগ্রামে করার ইচ্ছে নেই। এখানে করলে আরিশা ম্যাম আর ওনার বাবা হয়তো ভাবতে পারেন আমি তাদের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নিজের কোম্পানি খুলেছি। ব্যাপারটা দেখতে খারাপ লাগবে না বলুন? যাদের কোম্পানিতে কাজ করে আমি আজ এতটা পরিচিতি পেয়েছি, তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাই না। তাদের প্রতি অন্তত এতটুকু সম্মান আমার থাকা উচিত। আপনার এমন সম্মান দেখে সত্যিই অনেক ভালো লাগলো। জাফর ইকবাল অনেক ভাগ্যবান যে আপনার মতো একজন এমপ্লয় পেয়েছেন। মীরা ম্যাম কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আরে না না, তেমন কোনো বিষয় নয়। তবে আকাশ আহমেদ যদি তার কোম্পানি বানাতে চায় তাহলে আমি হেল্প করতে পারি। ওনার কথা শুনে বলতে ইচ্ছে করলো, যদি তখন সাহায্য করতেন তাহলে অনেক কিছুই পরিবর্তন হতো, আমার অনেক কিছুই থাকতো। কিন্তু ওনাকে সবার সামনে লজ্জিত করতে চাইলাম না, তাই জবাব না দিয়ে চুপচাপ রইলাম। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। তারপর অনুষ্ঠান শেষ না করে দুপুরের খাবার খেয়েই বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে এলাম। গাড়ি পার্কিং লট থেকে বের করে চলে আসি। ম্যাম, স্যার তো চলে গেল। যেতে দাও। এদিক বাদ দিয়ে অফিসে চলো, একটু কাজ আছে। যখন বলছিলাম সাহায্য করব, তখন কিন্তু আমাকে অপমান করতে পারতো, কিন্তু কিছু বললো না। আপনার সম্মানের কথা ভেবে কিছু বলেননি। হয়তো আপনি একা থাকলে উত্তর দিত, কিন্তু ওখানে তো অনেকেই ছিল, তাই মুখ ফুটে বলেনি, কিন্তু মনে মনে ঠিকই বলেছে। যাই হোক, অফিসে চলো। আমার অফিসে যদি পার্মানেন্ট নিতে পারতাম। দুজনে কথা বলতে বলতে অফিসে চলে যাই। আর আমি বাসায় এলাম। আর আমি বাসায় এসে দিলাম ঘুম। এর মাঝে আরও একটা মাস কেটে গেল। চুপচাপ কেবিনে চোখ বন্ধ করে রেখেছি। তখন কেউ বলে উঠল, এটা কি ঘুমানোর জায়গা? কাজ বাদ দিয়ে আপনি ঘুমাচ্ছেন কেন? না না স্যার, এমনি চোখ বন্ধ করে রেখেছিলাম। আমি দেখলাম আপনি ঘুমাচ্ছিলেন আর মিথ্যা বলেন। আমি মিথ্যা বলা ব্যক্তিকে একদম সহ্য করতে পারি না। সত্যি স্যার, আমি ঘুমাইনি। আমি কোনো মিথ্যা বলছি না। চুপ! অফিসে কাজ করার জায়গা, ঘুমানোর জায়গা নয়। নেক্সট টাইম যদি দেখি তাহলে অফিস থেকে বের করে দিব। স্যার, আপনি দয়া করে যদি আপনার কাজ করেন তাহলে ভালো হয়। শুধু শুধু কেন আমার পিছনে পড়েছেন? আমরা আমাদের কাজ ঠিকমতোই করি। যবে থেকে আপনি অফিসে আসতে শুরু করেছেন, তবে থেকে আমাদের অফিসের 12 বাজিয়ে রেখে দিয়েছেন। আমার কথা শেষ না হতেই আমার গালের উপর একটা থাপ্পড় পড়ে গেল। অফিসে এক একটা অসভ্য বেয়াদব রেখেছে, কিভাবে বসের সামনে কথা বলতে হয় ম্যানার্সই নেই। এসব ছোট লোকদের মাথায় করে রাখছে, কিভাবে মাথা থেকে নামাতে হয় আমি ভালো করেই জানি। তোর আর চাকরি করতে হবে না, আজকেই অফিস থেকে বের হয়ে যা। আমাকে অফিস থেকে বের করার আপনি কে? আপনার কোনো অধিকার নেই চাকরি থেকে বরখাস্ত করার। তুই দেখবি আমি তোকে বের করতে পারি কিনা। তুই কি সম্মান নিয়ে অফিস থেকে বের হয়ে যাবি, না অপমান করে বের করব? এই বেয়াদব লোকটা অফিসে আসার পর থেকে আমাদের অফিসের 12 বেজে গেছে। ম্যাম কি দেখে যে অসভ্যকে বিয়ে করেছেন, ইচ্ছে তো করছে কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু বাড়াবাড়ি করতে চাই না। তাই ব্যাগ আর আমার ল্যাপটপ নিয়ে বের হলাম। অপমানিত হবার ইচ্ছে আমার নেই। পিছনে পিছনে আরিশা ম্যামের বর আসছে। অফিসের সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, হয়তো গালে আঙ্গুলের ছাপ পড়ে আছে। সামান্য একটা বিষয় এত বড় করার কারণ খুঁজে পাচ্ছি না। আকাশ স্যার, আপনার কি হয়েছে? কোথাও কি যাচ্ছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? বেশি কিছু না, আপনাদের নতুন শিওর এটা ভালোবাসা আমাকে অফিস থেকে বের করে দিল। সে কি, কেন? কার পারমিশন নিয়ে এমন করলো? আমি বলতে পারছি না, এতটা পাওয়ার উনি কোথায় পেয়েছেন। আপনার ম্যামকে বলে দিবেন যেন এই অসভ্য লোককে অফিসে না পাঠাই, নাহলে কিছুদিনের মধ্যেই অফিস ডুববে। আমি সামান্য চোখ বন্ধ করেছিলাম, হঠাৎ কেবিনে ঢুকে বলে আমি ঘুমাচ্ছি কেন। তারপর কি হলো সব বললাম। তিশা তো রেগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। বাই, থাকুন। আপনি কি একেবারে চলে যাচ্ছেন?
আরে ম্যাম বা ওনার আব্বু বললে চলে যেতাম, কিন্তু এই 2 দিনের বৈরাগী বললো বলে কি সত্যি সত্যি চলে যাব নাকি? আজকের মতো চলে গেলাম। দীর্ঘ শ্বাস ছেড়ে হাঁটতে শুরু করি। এই অসভ্য আমাদের কোম্পানিটাকে ধ্বংস করে দিবে। না, এই বিষয় নিয়ে এখনই ম্যামকে বলতে হবে, না হলে বড় একটা গন্ডগোল হয়ে যাবে। তিশা আরিশা ম্যামকে ফোন দিয়ে সব কিছু বলে। আরিশা ম্যাম আজকে অফিসে আসেননি। উনি থাকলে তো আর এমন হতো না। ম্যাম শুনে তো রেগে এখন। আমি বিষয়টা দেখছি। একদিন না যাওয়াতেই এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিল। ম্যাম তিশার ফোন কেটে দিয়ে তার বরকে ফোন দিল। নিশান স্যার ফোন রিসিভ করতেই বলে, তোমাকে কে এত বড় পাওয়ার দিল যে আমার অফিসের এমপ্লয়িকে অফিস থেকে মেরে বের করেছো? তোমার কারণে সবাই মাথায় উঠে বসেছে। কিভাবে সিনিয়রের সামনে কথা বলতে হয় জানেই না। আমি শুনেছি অফিসে কি হয়েছে। তোমাকে কে পাওয়ার দিয়েছে সেটা বলো। অফিসে বসে বসে ঘুমালে তার কি করা উচিত? তাকে কি ঘুমের জন্য বেতন দেওয়া হয়? হ্যাঁ, তাকে ঘুমানোর জন্যই বেতন দিয়ে থাকি। এতে তোমার সমস্যা? তা তো দিবাই। ওটা তোমার ক্রাশ ছিল না? ক্রাশ ছিল বাইরে, কিন্তু সে আমাদের কোম্পানির বেস্ট এমপ্লয়ি ছিল। তাকে আমাদের অফিস থেকে বের করে দিলে তার কিছু হবে না, কিন্তু আমাদের অনেক লোকসান হবে। আর আব্বু যদি এই বিষয় জানে তোমার কি করবে আল্লাহ ভালো জানেন। তাই বলছি, আব্বু জানার আগেই আকাশ আহমেদকে অফিসে ফিরিয়ে নিয়ে আসো। আরে কিছু হবে না। আর আমি ওই ছোট লোকের কাছে গিয়ে নত হতে পারবো না। আগামীকাল থেকে তোমার অফিসে যেতে হবে না। তুমি আমার অফিস, আমাদের পরিশ্রম ধ্বংস করে দেবা। তোমাকে আবারও বলছি, যেভাবে হোক আকাশকে অফিসে ফিরিয়ে নাও। আমি যেতে পারবো না। আর অফিসে অন্য কেউ নেই নাকি? আমি কি জানি না তুমি তাকে এখনো ভালোবাসো, তাই এমন করছো? তুমি যে জেলেসি থেকে কাজটা করেছো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু ব্যক্তিগত রাগ আর জেলেসির জন্য আমার অফিসের একজন সেরা এমপ্লয়িকে অপমান করার অধিকার তোমাকে কেউ দেয়নি। আরিশা ম্যাম রাগে ফোন কেটে দিল। তারপর আমার নাম্বারে ফোন দেই। আমি কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমার বরের হয়ে ক্ষমা চাচ্ছি। আপনার সাথে যা হয়েছে তার জন্য অত্যন্ত দুঃখিত। ম্যাম কি বলবো বলেন? তবে আপনার অফিসে ওই ব্যক্তি বসলে আপনার কোম্পানির ডুবতে বেশি সময় লাগবে না। দেখুন স্যার, প্লিজ ক্ষমা করে দিন। আমার বরের হয়ে আপনার থেকে মাপ চাইছি। আপনি জব ছেড়ে দিয়েন না। ম্যাম, মিরা ম্যাম ফোন দিচ্ছে। উনি কি বলবে শুনে তারপর এই বিষয়ে আপনার সাথে কথা বলছি। ওনার ফোন কেটে দিয়ে মিরা ম্যামের কল রিসিভ করলাম। কল রিসিভ করতেই ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো, তুমি এখন কোথায় আছো? এই তো ম্যাম গাড়িতে। কিছু কি হয়েছে? আপনি এমনভাবে রেগে আছেন কেন? তুমি এক্ষুনি আমার অফিসে এসে দেখা করো, আর্জেন্ট। জি ম্যাম, আমি আসছি। আমি ফোন কেটে দিয়ে ভাবতে শুরু করলাম, কোথায় কী যে হলো? কোনো কিছু কি ভুল হয়েছে? আমার যতটুকু ধারণা কোথাও কোনো সমস্যা হবার কথা নয়, কিন্তু হতে কতক্ষণ। টেনশনে পড়ে গেলাম। কী যে হলো আল্লাহ ভালো জানেন। কয়েক মিনিট পর ফোন বেজে উঠল। দেখি আরিশা ম্যামের ফোন। রিসিভ করে বললাম, ম্যাম, একটা টেনশনের মধ্যে পড়ে গেছি। কেন, কি হয়েছে? মীরা ম্যাম তার অফিসে তাড়াতাড়ি ডাকলেন। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, না হলে তো এমন আর্জেন্ট টাকার কথা নয়। ওই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে, আগে এই ম্যাটারটা সেটেল করি। জি, গিয়ে দেখেন। ফোন কেটে মীরা ম্যামের অফিসের দিকে যেতে শুরু করি। একটু পরেই ওনার অফিসে পৌঁছে যাই। ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। নিশান স্যার আরও একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। আবার কি হয়েছে? স্যার সবাইকে বলেছে আপনার দিকে আকাশ স্যার বাজে নজর দিয়েছে, তাই সেটা জানতে পেরে আকাশ স্যারকে নিশান স্যার অফিস থেকে বের করে দিয়েছে। এটা তো অফিসে তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। আকাশ স্যারকে নিয়ে সবাই বিভিন্ন কথা বলছে। ওই কুত্তার বাচ্চা সব কিছু শেষ করে তবেই ছাড়বে। কুত্তার বাচ্চার সহ্য হয়নি আকাশের প্রশংসা। আব্বু আর আমি আকাশের নামে প্রশংসা করি, সেটা সহ্য করতে পারিনি, তাই এমন কিছু করলো। আর কিভাবে যেন জেনে গেছে আকাশ আমার ক্রাশ ছিল। এটা জানার পর আরও এমন করছে। ইচ্ছা করছে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দিই। ব্যক্তিগত শত্রুতা অফিসে নিয়ে গিয়ে এমন করলো। আকাশ যদি এমন শোনে তাহলে আর আমাদের অফিসে আসবে কিনা উপরওয়ালাই জানে। হয়তো জব ছেড়ে দিবে। আর যদি এইসবের কারণে জব ছাড়ে, তাহলে ওই কুত্তার বাচ্চার খবর আছে। এখন কিছু করার নেই ম্যাম, পুরো অফিস জুড়ে এই টিউমার ছড়িয়ে পড়েছে।
আকাশ স্যার চলে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ওনার পারমিশন নিয়ে ভিতরে এসে ওনার সামনে চেয়ারে বসলাম। বেশ রেগে আছেন। কলমটা টেবিলের উপর জোরে জোরে আঘাত করছে, যার ফলে একটা শব্দ হচ্ছে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম, কি হয়েছে? গাল থেকে হাত সরাও। আমি জেনেছি ওখানে কি হয়েছে। ওর সাহস কি করে হয় তোমাকে আঘাত করার? আমি যদি ওর সেই হাতটা ভেঙে না দিই তবে আমার নামও মীরা না। না না, এগুলো আমাদের অফিসের বিষয়, আপনার কিছু করতে হবে না। ওইসব তোমার ব্যক্তিগত হলেও তুমি আমার ব্যক্তিগত। তোমাকে যে মেরেছে তাকে তো আমি এত সহজে ছাড়ছি না। ওর সেই হাত ভেঙে তবেই ছাড়বো। এখন কি হবে আমি সেটাই ভাবছি। তখনই তামান্না, মীরা ম্যামের পিএস এক প্রকার দৌড়ে কেবিনে এলো। ম্যাম, আরেকটা খবর পেলাম। বলে কি হয়েছে? আকাশ স্যারের নামে পুরো অফিস জুড়ে রিউমা ছড়িয়ে পড়েছে। কি রিউমার? বলা হচ্ছে আকাশ স্যার নাকি আরিশা ম্যামের দিকে খারাপ নজরে তাকাতেন, আর নিশান স্যার নাকি সেটা জানতে পেরে আকাশ স্যারকে মেরে অফিস থেকে বের করে দিয়েছেন। কথাটা শুনে যেন আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। এত বড় একটা অপবাদ আমি কল্পনাও করতে পারিনি। এইবার বুঝলাম, আমার চোখ বন্ধ করে রাখার জন্য এত বড় তামাশা করা হয়নি। সব কিছুই ব্যক্তিগত কারণে আমার ইমেজ নিয়ে খেলেছে লোকটা। কিন্তু আমি তার কি ক্ষতি করেছি সেটাই তো বুঝতে পারছি না। এক কাজ করো, ওদের পরিষ্কার করে বলে দাও আজ এখন থেকে তাদের সব ফান্ডিং বন্ধ। আমাদের যত ইনভেস্টমেন্ট আছে সব কিছু থেকে হাত গুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না তারপর আকাশের পায়ের কাছে বসে ক্ষমা চেয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে তারা আর কোনো সহযোগিতা পাবে না।